এরপরে আসি, আমি লিখেছি হচ্ছে প্যাপ টেস্ট। প্যাপ টেস্ট হচ্ছে যে এই যে আমি ভায়া টেস্টের কথা বললাম ওখানে অ্যাসিটিক অ্যাসিড দিয়ে, প্যাপ টেস্টটা হচ্ছে যে এই যে সার্ভিক্সের যে সেল, সেই সেলগুলা যখন অ্যাবনর্মাল সেলগুলা সার্ভিক্স থেকে এক্সফোলিয়েটেড হয়, মানে ওখান থেকে এক কথায় ঝরে ঝরে পড়ে, ওটা একটা নির্দিষ্ট ডিভাইস আছে যেটাকে আমরা একটা স্পেচুলা বলি, আমরা ফিফথের পরীক্ষার সময় সবাই পড়েছি, সেটা হচ্ছে উডেন আয়ার্স স্প্যাচুলা, অথবা একটা সাইটো ব্রাশ করেছি যেটা সার্ভিক্সের ভিতরে দিয়ে একটা ছোট্ট করে 360 এটাকে স্ক্র্যাপ করে আনতে হয়। তো আপনি লিখে দিচ্ছেন, লিখে দেওয়ার পরে কোনো পেশেন্টকে যখন আপনি একটা টেস্ট লিখে দিবেন, আপনাকে অবশ্যই ওই টেস্টের ইন্টারপ্রিটেশন জানতে হবে। মানে ধরেন যে আপনাকে যদি আপনি একটা সিরাম ক্রিয়েটিন লিখে দেন, অথবা একটা সিবিসি কমপ্লিট ব্লাড কাউন্ট লিখে দেন, অথবা একটা ব্লাড সুগার লিখে দেন, তাহলে এইচজিপিটি লিখে দেন, তাহলে কিন্তু আপনাকে জানতে হবে যে ক্রিয়েটিনিন বেশি হলে কোন কোন ডিজিজ হবে, হ্যাঁ, ব্লাড সুগার বেশি হলে আপনাকে কি প্রবলেম হবে, অথবা এইচজিপিটি বেশি হলে পেশেন্টটা কি কি ডিজিজ সাফার করবে। ঠিক একই রকম একটা প্যাপ টেস্ট করতে দিলে আমাকে ইন্টারপ্রিটেশন কি আসতে পারে, এখানে আসতে পারে একটা ইনফ্লামেটরি সেল, মানে এখানে শুধুই ইনফ্লামেশন আছে, অথবা আসতে পারে হচ্ছে এটিপিক্যাল সেল, অথবা এখানে আসতে পারে পেশেন্টের দেখবেন লিখে দেয় যে ম্যালিগনেন্সি, নো ম্যালিগনেন্ট সেল প্রেজেন্ট, অথবা এল সিল, মানে হচ্ছে এখানে ম্যালিগনেন্সি হওয়ার সম্ভাবনা কিন্তু এটা লো রিস্ক, হাই রিস্ক, এভাবে ইন্টারপ্রিটেশন লিখে দেয়। তো আমাদের যদি কখনো স্কোপ হয় তাহলে আমরা এগুলোর ব্যাপারে ডিটেলস আলোচনা করবো, এবং হয়তো আরো বেশি অ্যাডভান্স ক্লাস হলে বা কিছু হলে সেটা সম্ভব। তো মোটামুটি আমরা দিতে পারি হচ্ছে তাকে দুইটা আমার বেসিক টেস্ট দিতে হবে। আচ্ছা, আপনি পেশেন্ট যদি কোনো যে পেশেন্ট আমার কাছে ডিসচার্জ নিয়ে আসবে এবং আমি স্পেকুলাম এবং বায়োমেনুয়াল করে যদি দেখি হিউজ ডিসচার্জ এবং সার্ভিক্সটা পুরো ফুলে আছে, ঠিক হয়ে আছে ডিসচার্জে, আমি কিন্তু তখন পেশেন্টকে ভায়া টেস্ট অথবা প্যাপ টেস্ট কোনটাই দিব না। আমি পেশেন্টকে মেডিসিন দিয়ে পেশেন্ট যখন 2 সপ্তাহ পরে এই ডিসচার্জ গুলো ক্লিয়ার আপ হয়ে যাবে, তারপরে কিন্তু আমি পেশেন্টকে এই দুইটা টেস্ট করবো, ভায়া টেস্ট এবং প্যাপ টেস্ট। তা না হলে আমার ইন্টারপ্রিটেশন গুলো ভুল আসবে। আচ্ছা, তাহলে আমি তখন পেশেন্ট আসার পরে, এরকম আসার পরে আমি তাহলে ইনিশিয়ালি কোন কোন ট্রিটমেন্ট মানে ইনভেস্টিগেশন দিব। ইনভেস্টিগেশন দিব হচ্ছে কমপ্লিট ব্লাড কাউন্ট দিব, একটা ব্লাড সুগার দিব, এবং তাকে আমি একটা আলট্রাসোনোগ্রাম দিব লোয়ার অ্যাবডোমেন। আরেকটা দিতে পারেন হচ্ছে ট্রান্স ভেজানাল সোনোগ্রাফি। আমরা অধিকাংশই জানি, মানে সবাই মোটামুটি এতটুকু নলেজ আমাদের আছে, আলট্রাসোনোগ্রামটা দুইটা ভাবে করা যায়। একটা করা যায় হচ্ছে ট্রান্স অ্যাবডোমিনালি করা যায়, আর মহিলাদের জরায়ের ভিতর দিয়ে একটা স্পেশাল ডিভাইসের মধ্যে দিয়ে হচ্ছে ট্রান্সভেজানাল সোনোগ্রাফি করা যায়। যারা আমরা একটু ফেভারেবল কন্ডিশনে প্র্যাকটিস করব, বা ঢাকার দিকে করব, ঢাকার আশেপাশে করব, অথবা যে কোনো জেলা শহরে এখন টিভিএস একদমই অ্যাভেলেবল হয়ে গেছে। অফ প্র্যাকটিসে তো আপনার গাইনি মানে আলট্রাসাউন্ড জানাটা মানে অবশ্যই ম্যান্ডেটরি আপনার নর্মাল প্রেগনেন্সি প্রোফাইলের জন্য। আর গাইনি প্র্যাকটিস মানে হচ্ছে জিপি প্র্যাকটিস করতে গেলে আপনাকে আলট্রাসাউন্ড আসলে কোনো বিকল্প নাই। আলট্রাসোনোগ্রাম, টিবিএস, এগুলো হচ্ছে এখন বেসিক হয়ে গেছে, মানে আপনার বেসিক নলেজ হয়ে গেছে। কারণ আপনার রিপোর্ট হয়তো অনেক সময় ভুল বলবে, কিন্তু আপনার চোখ তো ভুল বলবে না, কারণ ওখানে একটা ছবি আসে। ওখানে দেখবেন যে রিপোর্টের পিছনে কিছু ছবি দেওয়া থাকে, আলট্রাসোনোগ্রামের বা ট্রান্সভাজানাল সোনোগ্রাফি অনেকগুলো স্লাইড দেওয়া থাকে, মানে ছবি পিকচার দেওয়া থাকে। তো আপনি যদি ওই ছবিটা দেখে ইন্টারপ্রেট করতে পারেন, ওই ছবিটা বুঝেন যে একটা ইউট্রাসের শেপ আসলে কেমন হয়, একটা এন্ডোমেট্রিয়ামের থিকনেস কেমন হয়, একটা সিস্ট কেমন দেখতে হয়, তো এই জিনিসগুলো, বা একটা সার্ভিসাইটিস বলছে, একটা সার্ভিস বর্ড হাইপারট্রফাইড বলছে, কালেকশন ইন দা পাউচ অফ ডাগলাস বলছে, এই আলট্রাসোনো যারা এখানে জিপি কোর্স করছেন সেটা ভালো। এটার সাথে আপনাদের যদি স্কোপ হয় আপনারা অবশ্যই আলট্রাসোনো কোর্স করে নেবেন। প্রথমে আলট্রাসোনো কোর্সটা করবেন, তারপর হচ্ছে টিভিএস এর কোর্সটা করবেন। এটা তো আসলে একটু লেন্দি ব্যাপার, ধীরে ধীরে বেসিক কিছু জিনিস আছে, যেমন আপনার মনে হয় জানেন বারডেমে একটা কোর্স হয় ডিসক্রিট লার্নিং ভিশন, যেটাকে আমরা আগে ডায়াবেটিসের উপর আপনার প্রতি শুক্রবারে অল্টারনেট শুক্রবার করে মাসে 2 দিন 6 মাস একটা কোর্স হয়, খুবই ইম্পর্টেন্ট। ডায়াবেটিসের যারা জিপি প্র্যাকটিস করবে তাদের জন্য এই কোর্সটা হয়। ঠিক সেম একই ভাবে যদি আপনি আলট্রাসাউন্ড কোর্সটা করেন করতে পারবেন, ক্লাসের সাথে ট্রিটমেন্ট দেওয়া অনেক সহজ হবে। তা না হলে এইসব ইনভেস্টিগেশন এখন বেসিক হয়ে গেছে, এইগুলো আপনি যদি ইন্টারপ্রিটেশন করতে না পারেন, না বুঝেন, তাহলে আলটিমেটলি আপনাকে হাত চাইতে হবে, অনেক জায়গায় হাত চাইতে হবে। তো সেটার জন্য আমরা এটা করবো, যেহেতু আমাদের লাইফের শুরু, আমরা ধীরে ধীরে এরকম প্ল্যান রাখবো, ঠিক আছে? তাহলে আমরা পেশেন্টকে এই 3টা ইনভেস্টিগেশন দিব। এরপরে আসেন
আমি তাহলে এই যে আমি হিস্ট্রিটা নিলাম, দেখুন এখন আমি এটাকে প্রেসক্রিপশনে কিভাবে সাজাবো, মানে কিভাবে লিখবো। তাহলে আমার প্রেসক্রিপশনের উপরে তোমরা প্রথমে যে বলেছেন আপনি নাম, পেশেন্টের এজ, ডেট এগুলো সব আপনার দিয়ে রাখবো। এরপরে আমি এই পাশে একটা চিফ কমপ্লেন দিব, এরকম সিসি আমরা চিফ কমপ্লেন লিখি। এখানে হচ্ছে পারভাসাল হোয়াইট ডিসচার্জ, অথবা যদি বলে ফাউল স্মেলিং ডিসচার্জ, অথবা বলি যদি গ্রিনিশ ডিসচার্জ, পেশেন্ট যেটা কমপ্লেন করবে আপনারা সেটা লিখবেন। লেখার পরে এখানে একটু টান দিবেন, টান দিয়ে আপনি এখানে লিখে দিবেন যে তার 1 মান্থ, 2 মান্থ অথবা 1 উইক। আরেকটা থেকে বলি শুরু থেকে, প্রেসক্রিপশন করার একটা কোয়ালিটি আছে। একটা প্রেসক্রিপশন দেখে একটা ডক্টরকে অ্যাসেস করা যায়। মেবি হতে পারে আপনার কোনো ডিগ্রি নাই, আপনি শুধু জিপি করছেন, কিন্তু আপনার একটা কোয়ালিফাইড প্রেসক্রিপশন আছে। এটা আপনার লাইফের একটা মানে অ্যাচিভমেন্ট। হ্যাঁ, এবং সেই এটার জন্য কিন্তু আপনাকে প্রথম কথা হচ্ছে আমরা অনেকেই জানি না যে একটা প্রেসক্রিপশন আসলে সুন্দর হতে হয়। সেকেন্ড কথা হচ্ছে যে আপনার প্রেসক্রিপশনটা পড়ার যোগ্য হতে হবে, মানে পেশেন্ট যাতে বুঝতে পারে, এবং স্পষ্ট ক্লিয়ার লেখা থাকতে হবে। আপনার হাতের লেখা খারাপ হোক, আমি বারবারই বলি হাতের লেখা খারাপ হোক, কিন্তু লেখাগুলো যেন স্পষ্ট হয়। এবং আপনার এই যে প্রেসক্রিপশন আপনি যেটা লিখছেন সেটা ওয়ান টাইপ অফ দলিল, মানে দিস ইজ ডকুমেন্ট। তো আপনার প্রেসক্রিপশনটার ভিতরে অনেক ইনফরমেশন থাকবে। এই পেশেন্টটা যখন আপনি কোথাও রেফার করবেন, ট্রান্সফার করবেন, পেশেন্ট আসলে সব কথা বলতে পারে না, অনেকেই পারে অনেকেই পারে না। তো এটা একটা ডকুমেন্ট হিসেবে কাজ করে পেশেন্টের প্রিভিয়াস ট্রিটমেন্ট রেকর্ড। এই জন্য আপনার হয়তো টাইম 2 মিনিট 3 মিনিট বেশি লাগবে, কিন্তু আপনার প্রেসক্রিপশনটা সুন্দরভাবে লিখবেন। এবং যেহেতু আপনাদের লাইফের শুরু, জেনারেল প্র্যাকটিস আপনি শুরু করবেন, এই অভ্যাসটা যদি আপনি শুরু করেন, যেমন আমি ঠিক এই প্যাটার্নে বা এইভাবে একদম জীবনের শুরু থেকে ডিটেলস প্রেসক্রিপশন লিখি। অনেকে মনে করে যে একটা হিস্ট্রি লিখে ফেলছি, এত লেখা বা সাইডে এত লেখা, সময় চলে যায়। কিন্তু এই লেখাটা এখান থেকে আপনার প্র্যাকটিসটা আস্তে আস্তে এই ইনফরমেশন দিয়ে এটাতে আপনার প্র্যাকটিস প্রেসক্রিপশনের কোয়ালিটিটা প্রচন্ড ভালো হয়ে যাবে। এবং সেটা থেকে কিন্তু আপনার নিজের একটা স্যাটিসফ্যাকশন আসবে যে আপনার প্রেসক্রিপশনের কোয়ালিটিটা ভালো। আচ্ছা, এরপরে দেখেন ইচিং অন ভালভা যেটা থাকে সেটা আপনি দিবেন। পেইনফুল কয়টাস আমরা জানি, পেইনফুল কয়টাস মানে তার পেশেন্টে কয়টাস করতে গেলে পেশেন্টের হচ্ছে ব্যথা হয়। যদি যে কমপ্লেন থাকে আপনার একটা, দুইটা, তিনটা যা থাকে আপনি এখানে লিখে ফেলেন, প্রথমে চেক করেন। এরপরে আমরা একটা অবস্ট্রেটিক হিস্ট্রি নিব, যে পেশেন্টের বিয়ে হয়েছে কিনা এবং বিয়ের বয়স কত, এবং সেটার সাথে তার বাচ্চা আছে কিনা, বাচ্চা কয়টা, কোনো এমআর অথবা তার অ্যাবর্শনের হিস্ট্রি আছে কিনা, যদি তার বাচ্চা থাকে সেই বাচ্চার বয়স কত, এরকম করে আমরা একটা হিস্ট্রি নিব। তাহলে এই হিস্ট্রি নেওয়ার পরে দেখেন, এই হিস্ট্রি পরে আমরা তাকে মিনিস্ট্রাল হিস্ট্রি যখন আমরা নিব, এইচ মানে হচ্ছে মিনিস্ট্রাল হিস্ট্রি, এটা মিনিস্ট্রাল পিরিয়ড, মিনিস্ট্রাল সাইকেল। অবশ্যই আপনি এগুলো উল্লেখ করবেন যে তার কতদিন, 3 থেকে 4 দিন, 2 থেকে 3 দিন, এবং সাইকেলটা কতদিন পর আসে। ফ্লোটা কেমন, অ্যাভারেজ, তার ডিসমেনরিয়া হবে, এটা ডিওয়াইএস হচ্ছে ডিসমেনরিয়া, এটা অ্যাবসেন্ট মানে আছে কি নাই, এবং এটার সাথে তার এলএমপি, যে এখান থেকে চলে আসছে ডেলি। আচ্ছা, এলএমপি মানে হচ্ছে লাস্ট, এলএমপি হচ্ছে তার ফার্স্ট ডে প্লাস মিনস্ট্রাল পিরিয়ড। এইগুলা নর্মালি আমাকে তাকে হিস্ট্রিটা ঠিক এভাবে আমাকে হিস্ট্রিটা সুন্দরভাবে আমার প্রেসক্রিপশনের পাশে আমি লিখে নিই। এরপর আমি তাকে একটা জার্নাল এক্সামিনেশন করবো। জার্নাল এক্সামিনেশনের মধ্যে দেখি তার ওয়েটটা কত লিখলাম, পাস লিখলাম, ব্লাড প্রেশার লিখলাম, টেম্পারেচার আছে কিনা, লোয়ার অ্যাবডোমেনে কোনো টেন্ডারনেস বা কোনো ফাইন্ডিংস আছে কিনা, তার এনিমিয়া আছে কিনা, নর্মাল জার্নাল এক্সামিনেশন। এবং এরপর আপনাকে ছোট করে এই দুটো জায়গায় লিখে দিতে হবে হচ্ছে পার স্পেকুলাম এক্সামিনেশন এবং বাইমেনুয়াল এক্সামিনেশন। পার স্পেকুলাম এক্সামিনেশন মানে হচ্ছে আপনি পেশেন্টকে স্পেকুলাম দিয়ে দেখার পরে আপনি পেশেন্টের কি পেয়েছেন, ফাইন্ডিংসটা কি, বা আপনি ওখানে কি পেয়েছেন সেই ফাইন্ডিংসটা আপনাকে লিখে রাখতে হবে। আচ্ছা, কারণ সেই ফাইন্ডিংস এর সাথে যখন আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট আসবে আপনি নিজেই মিলাই দেখতে পারবেন যে আপনি হয়তো ইউট্রাসের সাইজটা কতটুকু পেয়েছিলেন, কিন্তু ওখানে ইউট্রাসটা বাল্কি বলছে কিনা। মানে আলট্রাসোনোগ্রামও যে করবে সে যে খুব বেশি মানে একদম এক্সাক্ট সবসময় এক্সাক্ট রিপোর্ট দিবে সেটা কিন্তু না। তাহলে এই দুইটা আমি যদি আমার ম্যানুয়াল এক্সামিনেশন, আমার ফাইন্ডিংসটা এবং আলট্রাসোনোগ্রাফি ফাইন্ডিংস মিলাই, তাহলে কিন্তু আমি এক্সাক্ট ট্রিটমেন্ট দিতে পারবো। তো এরকম একটা পেশেন্ট আসার পর আমি তো ইনভেস্টিগেশন দিলাম, পেশেন্ট কিন্তু ট্রিটমেন্ট আমাকে দিতে হবে, যেহেতু তার একটা ডিসচার্জ আছে, ইচিং আছে। তাহলে দেখেন এইসব ক্ষেত্রে যদি এমন হয় পেশেন্ট শুধুমাত্র নর্মাল, কোনো কোমরবিডিটি নাই, মানে তার ডায়াবেটিস বা অন্য কোনো প্রবলেম নাই, থাইরয়েড বা কিছু বা নেরাল ডিজিজের, তখন আমরা এই পেশেন্টকে কি করবো, একটা এন্টি ফাঙ্গাল দিব, যেটা বাজারে ফ্লুগাল নামে পাওয়া যায়। আমি এখানে ফ্লুগাল লিখেছি, ফ্লুগাল ছাড়াও আরো অনেক নামে পাওয়া যায়, উমাস্টিন পাওয়া যায়। মানে যেটা আপনাদের মনে হবে আপনারা সেটাই দিতে পারবেন, কোনো অসুবিধা নাই।
এটা 50 মিলিগ্রাম করে 50 মিলিগ্রাম, দেখেন 3 দিন, রাত্রে 3টা। যদি সিভিয়ারিটি বুঝে কেউ মনে করে সে 5 দিন দেবে, সেটাও দিতে পারে। ইন জেনারেল আমরা 50 মিলিগ্রাম করে 3 দিন, রাত্রে সে 3টা খাবে। এরপরে একটা ট্যাবলেট দেখে লিখেছি, ট্যাবলেট সেকনি ডিএস, মানে সেকনিডাজল। এটা টোটাল পেশেন্টকে বলে দিতে হবে যে আপনি 4টা ট্যাবলেট একবারে কিনবেন। কিনে 2টা ট্যাবলেট আপনি খাবেন এবং 2টা ট্যাবলেট আপনার হাজবেন্ডকে দিবেন। এই সেকনিডাজল আসলে আমাদের এই ডিসচার্জ থেকে যে ডিজিজ গুলো হয়, সেগুলো একটা মিক্সড ইনফেকশনের জন্য আসলে মেনলি হয়। তো সেকনিডাজল আপনাকে ওই মিক্সড ইনফেকশনে অনেক কিছু প্রোটেকশন দিবে, এবং এটা সিঙ্গেল ডোজ হয়। 2টা ট্যাবলেট একসাথে হাজবেন্ড এবং ওয়াইফ একবারে খেয়ে ফেলবে রাত্রে, আর কিছু খাওয়ার দরকার নেই। এরপরে আমি দেখে লিখেছি যে গাইনোরিন ভ্যাজাইনাল ভিএসটি হচ্ছে ভ্যাজাইনাল সাপোজিটরি, 1 স্টিক পার ভ্যাজাইনাল এট নাইট। পেশেন্টকে আপনাকে এইখানে ব্যাপারটা বলে দিতে হবে, এটা বাজারে গাইনোরিন, গাইনিক গাইনিড অথবা গাইটোমিক্স বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে পাওয়া যায়। সেটা যে নামেই পাওয়া যায় যাক না কেন, আপনি যেটাই লেখেন না কেন, পেশেন্টকে বলে দিতে হবে আপনি প্রতিদিন এটা ছোট সাদা চকের মতো একটা ওষুধ, যেমন আমরা একটা ভল্টালিন সাপোজিটরি দিই অথবা প্যারাস্টামল সাপোজিটরি লিখি, জাস্ট লাইক ওরকম একটা সাদা ওষুধ। এবং এটা ফ্রিজে একটু রাখতে হয়, তাহলে গলে যায়, অথবা ঠান্ডা জায়গায় রাখতে হয়। ঠান্ডা একটা বক্সের মধ্যে করে পানির ভিতরে দিয়ে ঠান্ডা জায়গায় রাখতে হয়। তো এরকম একটা জায়গায় আপনি এটা রেখে দিবেন। এটা আপনি ব্যবহার করবেন প্রতি রাত্রে ঘুমানোর আগে। আপনার মাসিকের যে রাস্তা দিয়ে আপনার মানে পিরিয়ড হয়, মাসিকের রাস্তা, এটা আপনাকে খুলে বলে দিতে হবে, কারণ অনেক পেশেন্ট এটাকে পার রেক্টালি ইনসার্ট করে ফেলে। তো আপনাকে এই যে এইসব ব্যাপারে শুধু ওষুধ লিখে দিলে হবে না, ওষুধ পেশেন্টকে বুঝিয়ে দিতে হবে, পেশেন্টকে ভালোভাবে বলে দিতে হবে, এবং সে সেটা ইনস্ট্রাকশনটা না বুঝলে আপনাকে বারবার তাকে এটা বুঝাই দিতে হবে। তাহলে একটা করে মাসিকের রাস্তায় প্রতিদিন রাত্রে ব্যবহার করবে। ইনিশিয়ালি আমরা 6 দিন দিই, যাদের অনেক বেশি সিভিয়ার হয় তাদের আমরা পরবর্তীতে আবারও 6 দিন দিই। তাহলে ইনিশিয়ালি আমরা 6 দিন, আমি এখানে 14 ডেজ লিখেছি, তো হতে পারে 6 দিন 14 দিন, খুব বেশি হয় তাহলে 14 ডেজও ইউজ করতে পারবে। মানে 6 দিন সে ইউজ করবে, এবং এই 6 দিন সে হাজবেন্ডের সাথে কোনো রিলেশন করবে না। এবং এটার জন্য আলাদা করে তার কোনো, যদি ছোট সাদা চকের মতো জিনিসটা কিনে, তাহলে আলাদা করে কোনো ডিভাইস লাগবে না। এটা এটা হচ্ছে এটার মধ্যে কি কি থাকে, পলিমিক্সিন বি থাকে, তারপর হচ্ছে অ্যান্টিবায়োটিক ফাঙ্গাল গুলো এটার সাথে মিক্স থাকে। তো এটা হচ্ছে একটা মিক্সড ইনফেকশন, খুব ভালো লোকাল একটা ট্রিটমেন্ট। এবং আমরা গতদিন প্রেগনেন্সি ডিসকাস করলাম, প্রেগনেন্সি উইথ ডিসচার্জ যদি হয়, তখন কিন্তু আমরা এই ফ্লুগাল অথবা সেকনিডেজ এই ওষুধগুলো ইউজ করতে পারি না, আমাদের তখন এই লোকাল এই সাপোজিটের উপর ডিপেন্ড করতে হয়। এটার সাথে আমরা পেশেন্টকে আরেকটু কি করবো, আরেকটু হচ্ছে পেশেন্টকে একটা অয়েনমেন্ট দিব, সেটা হচ্ছে বাজারে অ্যান্টি ফাঙ্গাল অয়েনমেন্ট। এটা আমি ইকোনেট লিখেছি, এটা আরো বিভিন্ন নামে পাওয়া যায়, আপনারা সেটা দিতে পারবেন। এটা দিনে 2বার করে, সকালে এবং রাত্রে 2বার করে সে ইউজ করবে, কারণ তার যদি ইচিং থাকে খুবই ভালো কাজ করে। এবং আপনাকে এটার সাথে আপনি একটা অ্যান্টি আলসারিন যোগ করে দিবেন। তাহলে এই যে ট্রিটমেন্ট গুলো আমরা দিলাম, দেওয়ার পরে পেশেন্ট 7 ডেজ পরে আবার আমাদের কাছে ফলো আপে আসবে। ফলো আপে যখন আসবে, তখন আমরা পেশেন্টকে এই ভায়া টেস্ট এবং প্যাপ টেস্টটা দিব। তখন আমরা পেশেন্টকে বলবো যে কোনো একটা, হয় ভায়া টেস্ট না প্যাপ টেস্ট করে নিয়ে আসবে, এবং সেই রিপোর্টটা আমাদেরকে দেখাবে। যদি ওই রিপোর্টের মধ্যে কোনো অ্যাবনর্মালিটিস থাকে, তখন ওই পেশেন্ট গুলাকে আমরা কনসালটেন্টের কাছে রেফার করে দিব। এর আগে আমি যে এই যে টেস্ট গুলা দিলাম, সরি ট্রিটমেন্ট গুলা দিলাম, সেই ট্রিটমেন্টে পেশেন্টের মানে পরবর্তীতে আমি আবার একটা চেক করবো, মানে যখন ফলো আপে আসবে আমার কাছে, আমি আবার স্পেকুলাম দিয়ে চেক করবো তার ডিসচার্জটা কেমন আছে, তার পেশেন্টের হিস্ট্রি নিব যে তার ডিসপ্যারমিয়া হয় কিনা, এবং তার হচ্ছে যে আপনার হচ্ছে যে ডিসচার্জ যেটা আগে বেশি হতো এখন সেটা কমে গেছে কিনা। এবং এটার সাথে পেশেন্টকে কিছু অ্যাডভাইস দিতে হবে, যখন পেশেন্ট এগুলা ইউজ করবে মানে শেষ হয়ে যাবে, এরপর পেশেন্টকে আমরা বলবো আপনি কিছুদিন বেরিয়ার মেথড ইউজ করেন, হ্যাঁ, মানে কন্ডোম ইউজ করেন। এবং এটার সাথে হাজবেন্ডকে তো আমরা একটা সেকনি ডিএস খাইয়েছি, এবং এখান থেকে হাজবেন্ডের শুনতে হবে আপনার হাজবেন্ডের প্রস্রাবে কোনো জ্বালাপোড়া আছে কিনা, এবং তার হচ্ছে কোনো পিপিএস থেকে কোনো ডিসচার্জ আসে কিনা। সেটা যদি থাকে, তাহলে তাকে এটার সাথেও তাকে কিন্তু একটা অ্যান্টিবায়োটিক দিয়ে তার ট্রিটমেন্ট করতে হবে।
আর বলতে হবে আরেকটা জিনিস, সেটা হচ্ছে যদি ডায়াবেটিস থাকে অবশ্যই পেশেন্টকে ডায়াবেটিসের ট্রিটমেন্ট দিতে হবে। অনেক সময় ডিসচার্জের পেশেন্ট আসে, যে সিভিয়ার ফাউল স্লিপিং ডিসচার্জ আছে, সে ওসিপি খাচ্ছে, হ্যাঁ, মানে ওরাল কন্ট্রাসেপটিভ পিল খাচ্ছে, তখন আমরা তাকে বন্ধ করে দিতে বলবো। আপনি 3 মাস পিলটা খাবেন না, 3 মাস আপনারা বেরিয়ার মেথড ইউজ করেন। আপনি যখন এই ডিসচার্জের প্রবলেমটা পুরোপুরি ভালো হয়ে যাবে, 3 মাস পরে যখন আপনার আবার পিরিয়ড হবে, তখন নতুন যখন ফার্স্ট পিরিয়ড তখন থেকে আপনি আবার পিল খাওয়া শুরু করবেন। তো এরকম করে এই ভ্যাজাইনাইটিসে শুধুমাত্র আমি অ্যাজুয়ালস থেকে ট্রিটমেন্ট দিলেই হবে না, পেশেন্টকে আমাকে পুরোটা বুঝিয়ে কাউন্সিলিং করে আমার মানে এটা বলতে হবে। এখন দেখেন আমি এখানে আরেকটা লিখেছি, প্রেসক্রিপশন নাম্বার 2, মানে 2 নাম্বার প্রেসক্রিপশন দিয়েছি প্রথমে এই ডিসচার্জের। আমরা এখানে তাকে দিয়েছিলাম একটা এন্টি ফাঙ্গাল দিয়েছিলাম, যেটা হচ্ছে ফ্লুগাল নামে পাওয়া যায়। আমি এখানে পরবর্তীতে একটা ট্রিটমেন্ট লিখেছি, ক্যাপসুল ডক্সিক্যাপ। এই ডক্সিক্যাপ এটা একটা অ্যান্টিবায়োটিক। এটা আমি কিভাবে তাদের জন্য লিখেছি, এটা লিখেছি ডক্সিক্যাপটা তাদের জন্য লিখেছি যে কোনো পেশেন্ট আপনি পিভি মানে স্পেকুলাম দিয়ে দেখলেন যে পেশেন্টের ওখানে ব্রড হাইপারট্রফাইড একটা সার্ভিক্স আছে, মানে সার্ভিক্স আপনার মনে হচ্ছে যে ক্রনিক সার্ভিসাইটিস বা ইনফেকশন আছে, অথবা আপনি যে আসার পরে 1 সপ্তাহ পরে তাকে প্যাপ টেস্ট করতে দিলেন অথবা ভ্যা করতে দিলেন, তো ওখানে লিখে দিল, প্যাপ টেস্ট লিখে দিল যে ইনফ্লামেটরি সেল প্রেজেন্ট, মানে তার ওখানে ইনফেকশন আছে, তখন সেই সব ক্ষেত্রে আপনি পেশেন্টের ক্ষেত্রে এই যে ক্যাপসুল ডক্সিকপ, এটা হচ্ছে ডক্সিসাইক্লিন, এটা খুবই ভালো কাজ দেয়। এই ডক্সিসাইক্লিনটা ভ্যাজাইনা আর ইউরেথ্রাইটিস এই টাইপের ওষুধে, আপনার মানে পিআইডি পেলভিক ইনফ্লামেটরি ডিজিজে, এই ডিজিজ গুলোর ক্ষেত্রে এই ডক্সিক্যাপটা খুব ভালোভাবে আপনার মানে ফলাফল দেয়। তখন আমরা পেশেন্টকে 7 থেকে 10 ডেজ, সাধারণত 7 থেকে 10 দিন ডক্সিক্যাপটা দিই, এবং সেটা দেখেন স্যাপনিট বোথ পার্টনার খাবে, গাইনিক তো আগের মতো অ্যাজ ইউজুয়াল ফানজিডাল এইচসি মানে চিনিপোনেট অথবা ফানজিডাল সে লাগাবে, এবং একটা গ্যাসের ওষুধ খাবে। আচ্ছা, এরপর দেখেন আরেকটা প্রেসক্রিপশন দিয়েছি, সেটা হচ্ছে যে প্রেসক্রিপশন নাম্বার 3, সেটা হচ্ছে ফাউল স্মেলিং ভ্যাজাইনাল ডিসচার্জ। মানে ডিসচার্জ যদি ফাউল স্মেলিং থাকে, গন্ধ থাকে, ফাউল স্মেলিং থাকে, স্পেশালি যেসব ডিসচার্জের পেশেন্ট হিস্ট্রি থাকে এমআর অ্যাবর্শন, সে হয়তো একটা আনট্রেন ডাই দিয়ে করেছে, অথবা অনেক সময় এমআরএম কিট যেটা বাজারে পাওয়া যায় মেডিকেল টার্মিনেশন করার জন্য, সেই কিটটা খেয়েছে কিন্তু সে কোনো অ্যান্টিবায়োটিকের কাভারেজ দেয়নি, এবং সেখান থেকে তার ইচিং হচ্ছে, মানে পয়টাস হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের এরকম একটা পেশেন্ট আসতে পারে। এই তখন আমি তাকে হচ্ছে ট্রিটমেন্ট দিব। এই যে সিপ্রোটা এখানে চলে গেছে, এটা সিপ্রোটা আসলে এখানে হবে ট্যাবলেট সিপ্রোসিন, বাজারে সিপ্রো নামে পাওয়া যায়, সিপ্রো এ নামে পাওয়া যায়, নিওফ্লক্সিন নামে পাওয়া যায়, যেটা নামেই পাওয়া যায়। এটা হচ্ছে সকালে দুপুরে রাত্রে টানা 7 দিন দিব। এরপর আমি তাকে অ্যারোবিক কাভারেজের জন্য ট্যাবলেট ফিল্মেট দিব 400 মিলিগ্রাম, সকালে দুপুরে রাত্রে ভরা পেটে 5 ডেজ দিব। ট্যাবলেট যে চুলকানি যদি থাকে তাকে অ্যালাট্রল দিতে পারেন, মানে অ্যান্টিহিস্টামিন, সেটা অ্যালাট্রল হতে পারে, জাইরিল হতে পারে, মানে যে গ্রুপেরই হোক না কেন আপনি তাকে একটা অ্যান্টিহিস্টামিন ওষুধ প্রেসক্রাইব করবেন, এবং তাকে যে ফানজিডাল এইচসি ক্রিম মানে হাইড্রো কর্টিকোস্টেরয়েডের সাথে অ্যাড করা থাকে, এবং এটা অ্যাপ্লাই করবে দিনে 2 বার লোকালি, এর সাথে আমি গ্যাসের ওষুধ দিব। তাহলে একটা ডিসচার্জের পেশেন্ট আসলে আমরা ঠিক এভাবে প্রোফর্মা করে সাজিয়ে নিলে, এবং আমি বুঝে বুঝে পেশেন্টকে ট্রিটমেন্ট দিব। ইনিশিয়ালি আমি তাকে একটা অ্যান্টিফাঙ্গাল দিয়ে ট্রিটমেন্ট করলাম, আসলে আমার যদি প্যাপসের থাকে ইনফ্লামেশন বলে, তাহলে আমি তাকে একটা অ্যান্টিবায়োটিক যোগ করলাম, যদি দেখি একটা পাউল স্পিনিং আছে, ডার্টি ডিসচার্জ আছে, আমি তাকে একটা সিপ্রো এবং মেট্রো অ্যারোবিক এবং অ্যানারোবিক ব্যাকটেরিয়েডের কাভারেজ দিব। এভাবে আমরা ভ্যাজাইনাল ডিসচার্জটা ট্রিটমেন্ট করব, এবং এটার সাথে আপনাকে আরেকটু হিস্ট্রি নিতে হবে পেশেন্টের এই যে ডিসচার্জ গুলোর জন্য। সেটা হচ্ছে আরেকটা জিনিস দায়ী, সেটা হচ্ছে পেশেন্টের কৃমির ওষুধ খেয়েছে কিনা। কারণ আমরা জানি যে পেশেন্টের যদি ইন্টেস্টাইনাল মোনিলিয়াসিস থাকে, ইন্টেস্টাইনের যদি এরকম কৃমির সমস্যা থাকে, সেখান থেকে কিন্তু প্রচন্ড ইচিং হতে পারে। তো সেজন্য পেশেন্টের যদি টিএমইটিকে কাভারেজ না থাকে নেওয়া, অধিকাংশ পেশেন্টেরই খাওয়া থাকে না, পেশেন্টের সাথে পেশেন্টের পুরো ফ্যামিলি মেম্বারদের ফুল কাভারেজ দিতে হবে আমার এন্টি ইমিটিকের। ইন্টিমিটিকের কাভারেজ আমরা জানি, এটা আমরা ট্যাবলেট অ্যালবান্ডাজল, যেটা অ্যালবান্ডিয়াস নামে পাওয়া যায়, সেটা পেশেন্ট খাবে। আচ্ছা, এরপরে আমরা ডিসকাস করবো, দেখেন এখানে লেখা আছে 18 years old girl present with pain in the lower abdomen,
what will be the focused history, what will be the focused examination, what are the investigations will you give. তো এরকম যদি থাকে দেখেন, এই যে 18 ইয়ার্স যেটা বললাম যে টিনেজার, এই সব পেশেন্টদের লোয়ার অ্যাবডোমিনাল পেইন, এটা আপনার খুব কশাসলি এবং খুব ট্যাক্টফুলি আপনাকে হিস্ট্রিটা নিতে হবে। তলপেটে ব্যথা, তো তলপেটে ব্যথার 18 ইয়ার্স, আসলে এখন যেটা হয়েছে যে আগে আমরা বলতাম হিস্ট্রিতে ম্যারিড অথবা আনম্যারিড, এখন আর আসলে সেটা আমরা হিস্ট্রিতে মানে হিস্ট্রি নিলেও সেটাকে খুব একটা গুরুত্ব দিই না, কারণ এখন অনেক পেশেন্টের আপনার আনম্যারিড হলেও আমাদের কিছু কিছু জিনিস মাথার মধ্যে রাখতে হচ্ছে। সেটা হচ্ছে একটোপিক প্রেগন্যান্সি, তারপর দেখেন অ্যাপেন্ডিসাইটিস লিখেছি, তারপর দেখেন লিখেছি ওভারিয়ান সিস্ট, তারপর লিখেছি যে সিস্টাইটিস, তারপর লিখেছি হচ্ছে টুইস্টেড ওভারিয়ান সিস্ট। মানে আমি যখন তলপেটে ব্যথা বলবে ন্যাচুরালি, তখন তার পেইনফুল মিনিস্ট্রেশন ছাড়া, মানে তার কোনো পিরিয়ড হয় নাই, পিরিয়ড না, পিরিয়ড বাদে তার তলপেটে ব্যথা, তাহলে আমাদের ঠিক এতগুলো জিনিস মাথার মধ্যে নিয়ে রাখতে হবে। তো প্রথমে যেহেতু শুরুতে লিখেছি একটোপিক প্রেগনেন্সি, হ্যাঁ, এটা কেন লিখেছি সেটা আমি পরে বলছি। দেখেন এখানে তাহলে আমি কিভাবে আগাবো, তাকে আমার জিজ্ঞাসা করতে হবে পেশেন্টকে অথবা পেশেন্টের মাকে, পেশেন্টকে এরকম টিনেজার থাকলে যে তার মাসিক হচ্ছে কিনা, অথবা মাসিক হলে কতদিন পর পর হচ্ছে, মাসিক হওয়ার আগে ব্যথা হয় কিনা, তার মানে যদি এমন থাকে যে তার অ্যামোনিয়া হচ্ছে, মানে তার মাসিক নাই, মাসিক হচ্ছে না 1.5 মাস 2 মাস ধরে, কতদিন ধরে, এটার সাথে তার প্রেগনেন্সি সাইন সিমটম গুলো আপনাকে নিতে হবে, যে শুধু তো তলপেটে ব্যথা নাকি বমি বমি ভাব হয়, জ্বর জ্বর আসে। এই যে তলপেটে ব্যথার সাথে একটু বমি বমি ভাব হওয়া, জ্বর জ্বর আসে, এটা সাইন অফ কি, অ্যাপেন্ডিসাইটিস। আবার তার হচ্ছে এই যে তলপেটে ব্যথার সাথে প্রস্রাব করতে গেলে পেইনফুল মিকচুরেশন হওয়া, এটাও তার একটা সাইন হচ্ছে সিস্টাইটিস। পেশেন্টের ব্যথাটা কতক্ষণ ধরে থাকে, হ্যাঁ? বা তার এরকম আছে তার এক্সপোজারের হিস্ট্রি আছে, সবকিছু আমাকে জেনে নিতে হবে। পেইনটা কি সাডেন পলিকি কিনা, বা হঠাৎ করে হচ্ছে, বা হঠাৎ করে হয়ে আবার থেমে যাচ্ছে কিনা, এবং এই যে তার ব্যথার সাথে কোনো ব্লিডিং আছে কিনা, তার অ্যারাউন্ড দ্য আমবিকাসে কোনো ব্যথা আছে কিনা, এই সমস্ত হিস্ট্রি গুলা কিন্তু আমাকে একটু নিয়ে নিতে হবে পেশেন্টের সাথে কথা বলে। এরপরে আমার আরেকটু শুনে নিতে হবে যে এরকম হতে পারে যে তার আগে থেকেই ধরেন সে জানে যে তার একটা ওভারিয়ান টিউমার আছে অথবা ওভারিয়ান সিস্ট আছে, সে জানে এটা। তো পেইন অ্যাসোসিয়েটেড উইথ যদি নাউজিয়া ভমিটিং থাকে, আমরা তো বললাম অ্যাপেন্ডিসাইটিস, পেইন ফলোড বাই পিভি ব্লিডিং থাকে, তাহলে তার মিনিস্ট্রাল কোনো অ্যাবডোমিনালিটি অথবা তার প্রেগনেন্সি হয়েছে কিনা, অথবা একটুপিক প্রেগনেন্সি হয়েছে কিনা, অথবা ইনকমপ্লিট অ্যাবর্শন কিনা, পেইন উইথ বার্নিং ইনচুরেশন ইনটেল। তো এই হিস্ট্রি এবং এক্সামিনেশনটা আপনাকে কিন্তু কথা বলে নিতে হবে, শুনে নিতে হবে।